কই গেল আমাদের 14। আচ্ছা, চ্যাপ্টার 14 হচ্ছে এক্সটার্নাল রেগুলেশন অফ বিজনেস। এখানেও বোঝার কিছুই নাই, বাট কিছু জিনিস মনে রাখা, যেমন আহ, এগুলি সবই থিওরিটিক্যাল। প্রথমে যে রেগুলেশন কি, রেগুলেশন কোন দরকার, রেগুলেশনের আউটকাম কি। আচ্ছা, বিজনেস আমাদের তো অনেক ধরনের রেগুলেশন আছে। বাংলাদেশ ব্যাংকের রেগুলেশন আছে, এনবিআর রেগুলেশন আছে, ইন্স্যুরেন্স কোম্পানির জন্য ইডরা রেগুলেশন আছে, লিস্টেড কোম্পানির জন্য বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জের রেগুলেশন আছে। তো বিজনেসের রেসপন্স কি হয় রেগুলেশনে? বিজনেস কি করতে পারে? নো রেসপন্স। যে ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে চিঠি আসছে, চিঠি ছিঁড়ে ফেলাই দিলাম, যে আমি কোনো কাজই করব না, নো রেসপন্স। মিয়ার কমপ্লায়েন্স। তো যতটুকু করা যায় ততটুকু করা। ফুল কমপ্লায়েন্স হচ্ছে না, আইনে যেটা বলা আছে আমি পুরাটাই করব। আচ্ছা, মিয়ার কমপ্লায়েন্সে যেটা কি, যে এটা কমপ্লাই করতে গেলে ধরেন একটা নতুন আইন আসছে, আইন আসলে আমার প্রোডাক্টে কিছু চেঞ্জ করতে হবে, প্রোডাক্টের ডিজাইনে মনে করেন। তাহলে এইটার যে যত কষ্ট আসবে, এই কষ্টটা আমি কার উপর চাপাই দিব? আমার ক্লায়েন্ট এবং কাস্টমারের উপরে, মানে প্রোডাক্টের প্রাইস একটু বাড়াই দিব। দিয়ে যদি আমি রেগুলেটরি মেনটেন করতে পারি, তাহলে এটা হলো মিয়ার কমপ্লায়েন্স। আর ফুল কমপ্লায়েন্স হচ্ছে যে না, আমার আইনের সাথে যাওয়ার জন্য যা যা করা দরকার আমি সবই করব। ইনোভেশন, পোর্টার হাইপোথিসিস। এই পোর্টার হাইপোথিসিস কি আপনারা 3 বা চ্যাপ্টার 4-এ পড়ে আসছেন? পোর্টার হাইপোথিসিসে যেটা বলছে, যে যখন আমাদের মানে এতে এমন কিছু আসছে না, এমন কোন সিচুয়েশন যে বলে না যে দেয়ালে পিঠ থেকে গেছে, আমার আর কোথাও যাওয়ার জায়গা নাই, যে আচ্ছা। এমন একটা জিনিস রেগুলেশনে আসছে কমপ্লাই করতে হবে, আমার তো ব্যবসাই বন্ধ হয়ে যাবে আমি যেভাবে চালাইতেছি। তো যখন আর কোনো যাওয়ার জায়গা নাই মানুষের, তখনই হচ্ছে ইনোভেশন আসে, তখনই হচ্ছে দেখা গেছে ইতিহাসে যে মানুষ নতুন কিছু আবিষ্কার করছে। তাহলে আপনি রেগুলেশন আসলে রেসপন্স করতে পারেন যে আমি মানলাম না, কিছুটা কমপ্লাই করতে পারেন, ফুল কমপ্লাই করতে পারেন, অথবা আপনি এখনকার স্ট্রাকচারের বিজনেসে আপনার রেগুলেশন যদি কমপ্লাই করতে যান, আপনার বিজনেসই বন্ধ হয়ে যাবে, পসিবল না। তাহলে আপনি কি করতে পারেন? নতুন কিছু ইনোভেট করতে পারেন। হুম, এই 4 ধরনের হতে পারে। আচ্ছা, রেগুলেটরি কমপ্লায়েন্স, রেগুলেটরি বডিজ। আচ্ছা, এখানে হচ্ছে মুখস্থ করার যে জিনিসগুলো আছে, যে বাংলাদেশে যে রেগুলেটরি বডিজ গুলো আছে, এই যে আরজেসি, বিসেক, বাংলাদেশ ব্যাংক, এফআরসি, এটা ছাড়াও বলছে আছে ইনফরমেশন কমিশনার, হু ইজ রেসপন্সিবল ফর এনফোর্সিং লুজ ব্রট ইন বাই দ্য রাইট টু ইনফরমেশন অ্যাক্ট 2009। তারপরে ডিরেক্টরেট অফ ন্যাশনাল কনজিউমার রাইট প্রোটেকশন, ডিএনসিআরপি। তাহলে এই যে ডিএনসিআরপি দিয়ে কি হয় এগুলো মনে রাখা। বাংলাদেশ কম্পিটিশন কমিশন তো বলছে এগুলো তো আছে, আর জেসি, বিসেক আছে, এগুলো ছাড়াও আরো কিছু রেগুলেটরি বডিজ আছে। আচ্ছা, আপনার ডিরেক্ট রেগুলেশন অফ কম্পিটিশন ইন মার্কেট, এই যে বাংলাদেশ কম্পিটিশন কমিশন, এদের কাজ কি? যে মার্কেটে কম্পিটিশন হয় না, আমরা দেখি না যে বলে না যে এই যে আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য নিয়ে যেগুলো হইলো, বললো না কেউ কি করছে, কারসাজি করে প্রাইস বাড়াইছে বা হয়েছে। বা অনেক সময় কি হয়, বড় বড় কোম্পানিগুলো ছোট কোম্পানিগুলোকে মার্কেট থেকে বের করে দেওয়ার জন্য কি করে, যে 10 টাকার জিনিস হঠাৎ করে 5 টাকায় বিক্রি করা শুরু করে, মানে লসে। এই লসটা তার জন্য কিছু না, সে আবার কভার করে নেবে। কিন্তু ছোট কোম্পানি কি, ছোট কোম্পানি তো এই প্রাইস কমায় কি করতে পারবে না, এই লস তো কভার দিতে পারবে না। তখন ছোট কোম্পানিগুলো আস্তে আস্তে করে মার্কেট থেকে আউট হয়ে যায়। তো এগুলো কি আপনার গুড বিজনেস প্র্যাকটিস? তা তো না। তো এই জন্য এই যে এগুলোকে কি বলবো, কম্পিটিশন তো থাকবেই, বাট এগুলো ফেয়ার কম্পিটিশন না। তো
তো এইগুলোর জন্যই বাংলাদেশ কম্পিটিশন কমিশনটা গঠন করা হয়েছে, যাতে মার্কেটে কম্পিটিশন থাকবে, বাট যেটা যাতে কোনো আনফেয়ার কিছু না হয়, কারো ক্ষতি করার জন্য এইসব যাতে না হয়। তো তারা মার্কেটে কম্পিটিশনটা কি করে, রেগুলেট করে। আচ্ছা, কিভাবে করে রেগুলেশন? এই কম্পিটিশন কমিশন, যেটা যার কথা বললাম, কম্পিটিশন কমিশনের একটা আইন আছে যেটাকে বলে কম্পিটিশন অ্যাক্ট 2012। এই কম্পিটিশন অ্যাক্ট 2012 বলে দিছে কোনো এগ্রিমেন্ট করা যাবে না, কোনো বিজনেস প্র্যাকটিস অথবা কন্ডাক্ট করা যাবে না যেটা কম্পিটিশনকে ড্যামেজ করে। যেমন আমি আর তানভীর মিলে মনে করেন যে একটা ব্যবসা করতেছি, যে অমুককে আমরা এই মার্কেট থেকে কি করব, সরাই দিব, এরকম করে আমি আর ও একটা এগ্রিমেন্ট করলাম। তো এটা কিন্তু অ্যান্টি কম্পিটিটিভ এগ্রিমেন্ট হলো, এগুলো করা যাবে না। এবং অ্যাবিউজ অফ এ ডমিন্যান্ট পজিশন, অনেক মার্কেটে থাকে না, বা আমরা ওয়েস্টার্ন গল্প আপনারা পড়তেন নাকি, বা যেটা ওই যে মাফিয়া, আমরা নাম শুনছি মাফিয়ার। ইয়েস ম্যাম। তো মাফিয়ারা কি করতো, তাদের পজিশনের কারণেই কিন্তু মার্কেটকে ডমিনেন্ট করতো বা করেও। যেমন যে মনে করেন যে অমুকে উত্তর উত্তর মেরু কন্ট্রোল করে, তো মুখে দক্ষিণ মেরু কন্ট্রোল করে তাদের পজিশনের কারণে। তো এগুলো হচ্ছে করা যাবে না। আচ্ছা, আর এই কম্পিটিশন অ্যাক্ট 2012 বলে দিছে কার্টেল অ্যাক্টিভিটি একটা ক্রিমিনাল অফেন্স, তো তার জেল জরিমানা হইতে পারে। তাহলে এই এন্টি কম্পিটিটিভ এগ্রিমেন্ট নিয়ে বলছে, তাহলে অ্যান এগ্রিমেন্ট শেল বি কোনটাকে এন্টি এন্টি কম্পিটিটিভ এগ্রিমেন্ট বলবেন? যে এগ্রিমেন্টে কি কি, ধরেন আপনারা একটা কোম্পানিতে যে দুজনের এগ্রিমেন্ট করতে পারেন, যে এগ্রিমেন্ট করতে গিয়ে দেখতে পারেন যে এই ধরনের ক্লজ লেখা আছে নাকি। যদি ডিরেক্টলি আর ইনডিরেক্টলি বলে যে আমরা এইভাবে পারচেজ অথবা সেলস প্রাইস কি করব, ডিটারমাইন করব অথবা কন্ট্রোল করব। হুম। বা আমরা এইভাবে একটা বিডিং এ অংশগ্রহণ করব, বাট তুমি এই প্রাইসে বিড করবো, আমি এই প্রাইসে বিড করব, একবার তুমি পাবা প্রজেক্ট, একবার আমি পাবো প্রজেক্ট। তারপরে আমরা কি করব, প্রোডাকশনকে লিমিট করব। হ্যাঁ, মাসে এত এত বেশি প্রোডাকশন ছাড়বো না, বা আলু মজুত করে রেখে দিব, আলু পেঁয়াজ বা আটা বা যেটাই বলো সেটা আমি মার্কেটে আসতে দিব না। হয় আমি প্রোডাকশনকে কন্ট্রোল করব, অথবা সাপ্লাই কে করব, অথবা যারা আপনার ডিস্ট্রিবিউশন করতেছে তাদেরকে করব, মানে কোনো একটা কিছুকে আমি করব। অথবা মার্কেটের শেয়ার, যে তুমি 50% শেয়ার নাও, আমি 50% শেয়ার নেই, বা যাদের কাছ থেকে আমি র মেটেরিয়াল কিনতেছি তাদের মানে যে কোনো কিছু আমরা কি করব, এমন একটা এগ্রিমেন্ট করা যে যেখানে আমরা নিজেরা সুবিধা হওয়ার জন্য এমন কিছু এগ্রিমেন্টে ক্লজ অ্যাড করব যেখানে ফেয়ার কম্পিটিশন হবে না। তো এই ধরনের পয়েন্টগুলো যদি কোনো এগ্রিমেন্টে থাকে, তাহলে সেটাকে কম্পিটিশন অ্যাক্টের আন্ডারে কি ধরা হবে, অ্যান্টি কম্পিটিটিভ এগ্রিমেন্ট, এবং সেটা আইনত করা যাবে না। আচ্ছা, ডমিনেন্ট পজিশনের ইউজ বলতে কি বুঝাইছে? ও বলছে যে চ্যাপ্টার 2 আর্টিকেল 102 এ বলে দিচ্ছে যে যেখানে একটা বিজনেস কে আপনার একটা প্রেশারের মধ্যে কাজ করা হয়, ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারতেছে না, সেটাই হচ্ছে সে একটা ডমিনেন্ট পজিশনে একজনের সাথে, একজন ডমিনেন্ট পজিশনের কারণে একজন নিয়ে করতেছে। আচ্ছা, কোন কোন কাজগুলো হলে আমরা বুঝবো যে ডমিনেন্ট পজিশনের ব্যবহার হচ্ছে? যে একটা গ্রুপ, মনে করেন ডিরেক্টলি অথবা ইনডিরেক্টলি একটা আনফেয়ার প্রাইস অথবা ডিসক্রিমিনেটরি প্রাইস বা পারচেজ কন্ডিশন দিয়ে দিল, লিমিটেশন দিয়ে দিল যে এই এটুকের বেশি তোমরা কেউ প্রোডাকশন করতে পারবা না। মার্কেটে বলে দিল যে এই মার্কেটে আর কেউ ঢুকে ব্যবসা করতে পারবা না। হ্যাঁ, তারপরে সাপ্লিমেন্টারি অব্লিগেশন দিয়ে দিল পারচেজের সময়, যে এমনি পারচেজ করতে গেলে নর্মাল পারচেজ করা, বাট কিছু এক্সট্রা ক্লজ অ্যাড করে দেওয়া, শর্ত দিয়ে দেওয়া পারচেজ এগ্রিমেন্টের সময়। তো তার পাওয়ার ইউজ করে হয় কাউকে প্রোটেক্ট করা মার্কেটে ঢুকতে, অথবা কাউকে মার্কেট থেকে বের করা। তো এগুলো হচ্ছে ডমিনেন্ট পজিশনের কাজ। তো এইরকম যদি কাউকে আইডেন্টিফাই করা হয় যে এরা এরকম নিজেদের পাওয়ার ইউজ করে
মার্কেট যে ক্ষতি করতেছে, যেগুলো যে আমাদের দেশে বের হয়েছে যারা করতেছে, এগুলো হচ্ছে ওই অ্যান্টি কম্পিটিটিভ আইনের আন্ডারে তারা পড়ে গেল। আচ্ছা, আর কি বলছে এই আইনটা? কার্টেলকে প্রহিবিট করে। কার্টেলটা কি? কার্টেল হচ্ছে এমন একটা সিচুয়েশন যেখানে সমস্ত কোম্পানিজরা একটা মানে লেয়াজতে আসে যে তারা সবাই একটা সার্টেন অ্যামাউন্টেই ওই প্রোডাক্টটা সেল করবে। হুম। আর যদিও ওইটা কম অ্যামাউন্টে সেল করা যায় কিন্তু তারা ওই প্রোডাক্টটা দিবে না, সো কাস্টমার্সরা এটা ইয়াটা বিয়ার করে আর কি, লসটা। ভেরি গুড। মানে ওরা একটা এগ্রিমেন্টে আসবে যে ভাই আসো, আমরা সবাই ভাই ভাই, আমরা কেউ কারো এগেনস্টে কি করব না, কম্পিটিশন করব না। যেমন এখন নিউ মার্কেটের আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই একই প্রাইস চায়। বা কেউ যদি মতিঝিলে যান, মতিঝিলের ফলের দোকান ধরেন বা সবজি, সবাই একই দামই বলবে। হুম। এগুলো হচ্ছে ওয়ান কাইন্ড অফ কার্টেল। এবং এই কার্টেলের এগ্রিমেন্টটা বলছি ইউজুয়ালি ভার্বাল হয়, মুখে মুখে, এবং এটা ইনফর্মাল, কোনো কিছু লিখিত থাকে না। তো কার্টেল মেম্বাররা কোন কোন বিষয়ে অ্যাগ্রি করে? প্রাইসে, যে আপনি যেটা বললেন যে আমরা এই প্রাইসের কমে বিক্রি করব না। বা আউটপুট লেভেলে, আমরা এর চেয়ে বেশি আউটপুট নিয়ে বসবো না। ডিসকাউন্টের পার্সেন্টেজ, এর কম বা এর বেশি ডিসকাউন্ট দিব না। 2 মাস বা 3 মাস, মানে একটা টার্ম ফিক্স করে এর বেশি ধারে বিক্রি করব না। এই টেকনোলজি ছাড়া অন্য টেকনোলজি ইউজ করব না। তুমি অমুক কাস্টমারকে দিবা, আমি অমুক কাস্টমারকে দিব। তারপরে তুমি অমুক এরিয়াতে সাপ্লাই দিবা, আমি অমুক এরিয়াতে সাপ্লাই দিব। তারপর তুমি এইবার কন্ট্রাক্ট পাবা, সামনের বার আমি পাবো। সাধারণত এই ধরনের বিষয়গুলোতে কার্টেল মেম্বাররা এগ্রি করে। ওকে। আচ্ছা, তারপরে বাংলাদেশ কম্পিটিশন কমিশন নিয়ে বলা আছে তারা মার্কেটকে ওভারসি করবে, তারা ইনকোয়ারি করবে, তারা রুলস পলিসি অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার এগুলো সেট করবে। হুম। তারা কি কি কাজ করবে সেটা বলা আছে। এবং এনটি কর্পোরেশন কমিশনের কম্পিটিশন কমিশনের যদি কোনো আইন মানে রুল কেউ ভায়োলেট করে, তাহলে বলছে তার জন্য জেল আছে 1 বছরের, অথবা ফাইন আছে টাকা 1 লাখ পার ডে অফ এনি ভায়োলেশন। আচ্ছা, তাহলে এইটা আপনাদের একটা মনে রাখার বিষয়, তাই না? যে কত এটা টাকা তো মনে পার হচ্ছে ডে। খুবই অফেন্সিভ একটা ক্রাইম। অফকোর্স অফেন্সিভ একটা ক্রাইম, তাই না? কারণ আমাদের তো আল্লাহ তো ব্যবসা হালাল করছেন, কিন্তু হালাল ব্যবসার তো কিছু নীতিমালা সেট করা আছে, তাই না? যে কিভাবে ব্যবসা করলে হালাল হবে। তা আপনি যদি Yes. এরকম সিস্টেম করে কাউকে মার্কেট থেকে বের করে দেন, সিএ ফার্মে হয় অনেক সময়, হ্যাঁ, সিস্টেম করে মুখে টিম থেকে বের করে দিচ্ছি, এটা কি ঠিক কাজ হবে? এটা তো আরেকজনের রাইট নষ্ট করা। তো এই আপনি যদি মানে এরকম ধরনের এগ্রিমেন্টের মাধ্যমে কাউকে মার্কেট থেকে বের করে দিচ্ছেন বা ইলিগালি যেটাকে বলে, তো এটা তো তার রাইট নষ্ট করা হইলো। তাহলে অবশ্যই এগুলো অফেন্সিভ ক্রাইম। জি ম্যাম। আচ্ছা। আচ্ছা, তারপরে হচ্ছে এক্সটার্নালিটিজ এর কথা বলছিলাম আপনাদের, মনে আছে নাকি? যে পাবলিক কস্ট, পাবলিক বেনিফিট, প্রাইভেট কস্ট, প্রাইভেট বেনিফিট। যে কস্ট করতেছে একজন, বাট বেনিফিট পাইতেছে আরেকজন। বলছিলাম আপনাদের, কোন চ্যাপ্টারে জানি আমি বলছিলাম এটা, ইকোনমিক্স চ্যাপ্টারেই বোধ হয়। তো সেখানে একটা ইয়ে ছিল যে আপনার ওইগুলোকে রেগুলেট করা, এক্সটার্নালিটিস কে রেগুলেট করা। তো প্রাইস রেগুলেট করা হয় কিভাবে? গভর্নমেন্ট প্রাইস রেগুলেট করে পুরো ইন্ডাস্ট্রি বাঁচানোর জন্য ম্যাক্সিমাম প্রাইস ঠিক করে দেয়। যেমন আমাদের মোবাইলের কল রেট অনেক বেশি ছিল না একসময়? তো আমি যখন প্রথম মোবাইল ইউজ করি, হবে 2000 সালে, তখন মিনিটে ছিল 60 টাকা না 60.5 টাকা জানি রেট। তো সেই 60 টাকা 60.5 টাকার কিন্তু অনেক দাম ছিল, মানে 60 টাকার ভ্যালু অনেক ছিল। তো গভর্নমেন্ট আস্তে আস্তে কি করলো, মোবাইলের জন্য ম্যাক্সিমাম প্রাইস সেট করে দিছে না, যে এর বেশি যাইতে পারবে না। আবার কোনো ইন্ডাস্ট্রি বাঁচানোর জন্য গভর্নমেন্ট মিনিমাম প্রাইস সেট করে দেয়, যে সেলিং প্রাইস মিনিমাম এতই হইতে হবে।
কোন ইন্ডাস্ট্রি বাঁচানোর জন্য গভর্নমেন্ট কি করে? ট্যাক্সেশন অথবা ট্যারিফের ব্যবস্থা করে, আবার গভর্নমেন্ট সাবসিডি দেয়। আপনাদের এখানে কেউ আছে যে যে ক্যাশ ইনসেন্টিভে কাজ করেন? ব্যাংকের ক্যাশ ইনসেন্টিভে ওখানে কিন্তু সাবসিডি দেওয়া হচ্ছে। আচ্ছা। তারপরে হচ্ছে okay, কি কি জিনিস মানা বিজনেসে? ইনসাইডার ডিলিং করা মানা, যে এই শেয়ার বাড়বে ওই শেয়ার বাড়বে, বা এই কোম্পানির প্রফিট আসতে পারে, আগে আগে বলে দেওয়া, এগুলো করে প্রাইস বাড়ানো কমানো, যে কোনো ধরনের ইনসাইডার ডিলিং করা নিষেধ। কোনো ধরনের ফ্রডুলেন্ট ট্রেড করা নিষেধ, এবং এগুলো ক্রিমিনাল স্যাংশনস, এগুলো হচ্ছে কোম্পানিজ অ্যাক্ট 1994-এ ফ্রডুলেন্ট ট্রেডিং ওখান থেকে পড়ে নিবেন। কি কি কাজ হইলে ডিরেক্টর আর ডিরেক্টর থাকে না, ডিসকোয়ালিফাই হয়ে যায়, এটাও আপনাদের কোম্পানি একটা আছে, সেখান থেকে পড়বেন যে ইনসাইডার ডিলিং করলে, রংফুল ট্রেডিং করলে, কম্পিটিশন লকে যদি ভায়োলেট করে, কোনো অফেন্স যদি করে, কোনো কোনো যে কোম্পানি ডিরেক্টর সেই কোম্পানি যদি দেউলিয়া ঘোষিত হয়ে যায়, তারপরে সে যদি আর আনফিট হয়ে যায় ডিরেক্টর হিসেবে কাজ করতে, তার কোম্পানির অ্যাকাউন্টস আর সে বুঝতেছে না, পাগল হয়ে গেছে মনে করেন, বা সে যদি পাবলিক ইন্টারেস্টের জন্য থ্রেট হয়, তারপর তার অনেক লোন আছে বাট সেই ডিরেক্টর আর লোন পে করতে পারতেছে না, তাহলে এগুলো হচ্ছে আপনার ডিরেক্টরের জন্য ডিসকোয়ালিফিকেশন। এগুলো হচ্ছে কোথা থেকে পড়বেন বলছি? আইন থেকে, আপনাদের 1994 থেকে। আচ্ছা, ইন্টারন্যাশনাল লেজিসলেশন এগুলো পড়বেন। এই যে সার্ক, সার্কের পুরো নাম কি? ইউ মানে হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন। নাফটা কি? ডাব্লিউটিও কি? ইউএন কি? এগুলো হচ্ছে যে খাতাটা রেডি করবেন, এগুলো সব ওখানে সুন্দর করে লিখে রাখবেন, আসলে যাতে সমস্যা না হয়, চট করে উত্তরটা সব 50টা কোশ্চেনের যদি আপনার 50টাই যদি ভেবে ভেবে দিতে হয় তাহলে তো খুব ঝামেলা। আপনার টার্গেট থাকবে কি 35 থেকে 40টা কোশ্চেন নিয়ে আমি একদম শিওর শট জানবো। 10টা কোশ্চেন নিয়ে আমার হয়তো হালকা কনফিউশন থাকতে পারে, কিন্তু আমার যদি 50টা কোশ্চেন নিয়েই কনফিউশন থাকে, সবই আমাকে অনেক ভেবে আকাশ কুসুম কল্পনা করে দিতে হয়, তাহলে 1.5 ঘন্টা কেন, 3 ঘন্টা পরীক্ষা দিলেও তো শেষ করতে পারবেন না। আচ্ছা, এই ইন্টারন্যাশনাল বলছে, ইকোনমিক ইন্টারন্যাশনাল ফ্রি ট্রেড এর কি, এখানে আর ইম্পর্টেন্ট কি আছে? আচ্ছা, ফ্রি ইন্টারন্যাশনাল ট্রেড। ফ্রি ইন্টারন্যাশনাল ট্রেডটা কি? যে এখন আমার মানে যে কেউ যে যে কোনো দেশে কি করতে পারে, প্রোডাক্ট কেনা বেচা করতে পারে, বাট বলছে যে এক একটা কান্ট্রির ওন ইন্ডাস্ট্রি, যে দেশীয় লোকাল ইন্ডাস্ট্রিকে প্রোটেক্ট করার জন্য ফ্রি ইন্টারন্যাশনাল ট্রেডের কিছু কি আছে, ব্যারিয়ার আছে। কিরকম ব্যারিয়ার আছে? এক নাম্বার হচ্ছে ট্যারিফ অথবা কাস্টম ডিউটিস। আমাদের দেশে দেখবেন যে অনেক দেশ থেকে মনে করেন টিভি কিনে আনা যায়, বাট কাস্টম ডিউটি অনেক টাকা, ডিউটি চলে আসে অনেক। তখন মানে কি, এর মাধ্যমে আমি তাহলে ইম্পোর্টেড গুডকে কি করলাম, নিরুৎসাহিত করলাম। তাহলে এখানে দেখেন, এই যে এই নামটা দেখছেন, অ্যাড ভ্যালোরেম ট্যারিফ। ট্যারিফ দুই প্রকার। অ্যাড ভ্যালোরেম ট্যারিফ হচ্ছে এমন ভাবে ট্যারিফটা দেওয়া যে যত টাকার, ধরেন 10 লাখ টাকার গুডস ইম্পোর্ট হচ্ছে, তাহলে যত টাকার গুডস ইম্পোর্ট হবে ওই ভ্যালু অফ এ গুডস এর উপরে কি একটা পার্সেন্টেজ ধরে তাকে ট্যারিফ দিতে হবে। আর স্পেসিফিক ট্যারিফ কি? যে পার ইউনিটে একটা ফিক্সড টাকা দেওয়া। আমার মনে আছে যে আমি যখন ইয়ে করছিলাম, যে আপনাদের জন্য ইয়ে কোশ্চেন বানাইছিলাম, স্যাম্পল কোশ্চেন, তখন এই দুইটা থেকে বানাইছিলাম। তাহলে আপনি যদি অ্যাড ভ্যালোরেম ট্যারিফ আর স্পেসিফিক ট্যারিফ এই দুইটার যদি ক্যারেক্টারিস্টিক্স না জানেন, তাহলে কিন্তু ঠিক জায়গায় দিতে পারবেন না। কারণ নাম শুনে কি বোঝা যাচ্ছে যে অ্যাড ভ্যালোরেম ট্যারিফ কি গুডস এর উপরে নাকি ফিক্সড? নাম শুনে কিন্তু বোঝা যাচ্ছে না। তো এটা কিন্তু আপনাদেরকে পড়ে জানতে হবে, মানে এই যে চ্যাপ্টারে যে জিনিসগুলো একদমই আপনাদের জানা উচিত বা এমনি পড়ে বুঝবেন না, ওগুলো কিন্তু আমি বলে দিচ্ছি। আচ্ছা, ইম্পোর্ট কোটা অথবা এমবার্গো হচ্ছে
গভর্নমেন্ট অনেক সময় ইম্পোর্ট কোটা দিয়ে দেয় যে এই কোয়ান্টিটির বেশি প্রোডাক্ট কি করতে পারবা না, আনতে পারবা না, বা এমবার্গো দিয়ে দেয় যে ওই দেশ থেকে কোনো ইয়ে করতে পারবা না, কোনো প্রোডাক্ট আনতে পারবা না। যেমন ইসরায়েলের সাথে বোধহয় আমাদের কি কোনো ধরনের ট্রেড নিষিদ্ধ। তাহলে এমবার্গো হচ্ছে যে ওই কান্ট্রির উপরে আমার ইয়ে দেওয়া, নিষেধাজ্ঞা দেওয়া, ওখান থেকে আমি আনতে পারবো না। আর ইম্পোর্ট কোটা কিভাবে দিচ্ছে যে একটা নির্দিষ্ট কোয়ান্টিটির বেশি তুমি ইম্পোর্ট করতে পারবা না। আচ্ছা, কখনো কখনো কোম্পানি গভর্নমেন্ট কি করতেছে, হিডেন সাবসিডি দিচ্ছে এক্সপোর্টকে, যে তুমি যদি এক্সপোর্ট করো তোমাকে এক্সপোর্টের তো টাকাটা মনে করো 2 বা 3 মাস পরে আসবে বিদেশ থেকে, তাহলে ক্রেডিট গ্যারান্টির ব্যবস্থা করে দেওয়া, সাবসিডি দিচ্ছে। আবার ইম্পোর্টের জন্য রেস্ট্রিকশন দিচ্ছে যে ক্রেডিট, তুমি যদি এক্সপোর্ট করো তাহলে তুমি অনেক ধরনের বেনিফিট পাবা, বাট তুমি যদি ইম্পোর্ট করো তাহলে তোমার রেস্ট্রিকশন আরো বাড়ায় দিচ্ছে, কমপ্লেক্স করে ফেলতেছে। তার মানে তুমি ইম্পোর্ট করার চাইতে এই র ম্যাটেরিয়ালটারই তুমি দেশে কোনো ভালো সোর্স আছে নাকি সেটা বের করো, খুঁজে বের করো, অথবা তুমি নিজেই কিছু ইনোভেট করে ফেলো, যেটা বলছি যে আমার যত যত রেস্ট্রিকশন আসবে লাইফে, আমি একসময় কি করব, নিজেই একসময় নতুন কিছু বের করে ফেলবো। আচ্ছা, এই তো এগুলি হচ্ছে 14 নম্বরের, 14 নম্বর চ্যাপ্টারের ইয়ে। তো এই যে লাস্টের পেজের এগুলো পড়বেন ভালো করে, ট্যারিফ কি, ইম্পোর্ট কোটা কি, এমবার্গো কি, মানে কোনটার কি মানে, এগুলো বোঝার আছে। আচ্ছা, আর কারো কিছু বলার আছে বা জানার আছে? ক্লাস তো মনে হয় কি যে করতেছে, আছেন? আমার আর এখানে বলার কিছু নাই, আপনাদের আর কিছু যদি জানার থাকে যে আমি বাদ দিচ্ছি বা ইয়ে, তাহলে বলতে পারেন, না হলে ক্লাস শেষ।